দশম শ্রেণীতে আজকে আমরা শুরু করব রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান তোমরা 8-9-এ কিন্তু শিখেছো, শুরুটা কিন্তু 8-9 থেকেই হয়েছে। তবে 9-এ তোমরা যে ধরনের রাশিবিজ্ঞান করেছো সেখানে সাধারণত কি করেছো না, কোনো সংখ্যাকে বা মানগুলোকে তোমরা শ্রেণী আকারে প্রকাশ করেছো, পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করেছো। এবার সেই পরিসংখ্যা বিভাজন তালিকার উপর তোমরা আয়তরেখা অঙ্কন করা শিখেছো, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা শিখেছো, অর্থাৎ বিভিন্ন রকম অঙ্কনের মাধ্যমে তথ্যগুলোকে রিপ্রেজেন্ট করেছো। কিন্তু ক্লাস 10-এ রাশিবিজ্ঞান একটু অন্যরকম। রাশিবিজ্ঞান ক্লাস 10-এ যেটা আমরা করব সেটা ওরকম পরিসংখ্যা বিভাজন তালিকা বা আয়তরেখ এই ধরনের কিছু অঙ্কন করব না। এখানে আমরা গড়, মধ্যমা, সংখ্যা গুরুমান এই তিনটি রেজাল্ট বের করব যে কোনো তথ্যের। সেটা গ্রুপওয়েড হতে পারে, সেটা আনগ্রুপেড হতে পারে। আমরা ডিটেলসে আসব, তবে আমরা শুরুতে আমরা কিছু তথ্য দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। এবার আমরা কতগুলো তথ্য আমি বোর্ডে লিখেছি, তোমরা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি কি লিখেছি না, 10 দিনে যখন স্কুল খোলা ছিল তোমাদের, 10 দিনের স্কুলের টিফিন খরচটা তোমরা লিখেছো। সবাই তোমরা টিফিন খাও। দেখো, প্রথম দিন তোমরা 25 টাকার খেয়েছো, তারপর 15 টাকা, 16 টাকা, 24 টাকা, 12, 28 করে এরকম দেখো 10টা তথ্য এখানে দেওয়া আছে। তাহলে তোমাকে যেটা করতে হবে যে এই যে 10টা তথ্য তুমি দেখতে পাচ্ছ, এটা হলো প্রতিদিনের টিফিন খরচ। তোমাকে যদি কেউ জানতে চায় যে এই তথ্যগুলো দেখে তুমি বলো যে অ্যাকচুয়ালি গড় টিফিন খরচটা কত, অর্থাৎ দিনে টিফিন খরচটা তোমার কত হচ্ছে দৈনিক, তুমি কীভাবে বের করবে না, তুমি কি করবে, মোট খরচটা বের করবে। দেখো, এই মোট খরচটা আমি লিখছি না, দেখো মোট খরচটা টোটাল করে দেখো 200 টাকা হবে। ঠিক আছে, মোট খরচটা 200 টাকা হবে। আর মোট দিন সংখ্যা কত আছে, মোট দিন কত দিন, 10 দিন। আর আমরা জানি যে মোট খরচকে দিন সংখ্যা দিয়ে ভাগ করে দিলে গড় খরচ, অতএব দৈনিক গড় টিফিন খরচ 200কে 10 দিয়ে ভাগ হয়ে যাবে, এত টাকা। সেটা দেখো 20 টাকা মতো আসছে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমাদের কাছে নতুন না, তাই না? এই যে গড় টিফিন খরচ কীভাবে বের করতে হয়, এটা পাটিগণিত বলো বা বীজগণিত বলো, তোমরা কিন্তু এটা জানো। তাহলে এখানে আমরা নতুন করে কি শিখব? এখানে নতুন করে যেটা শিখব সেটা হলো এই যে 20টা বেরোলো গড়, অ্যাকচুয়ালি এই 20টা দিয়ে বাকি যে তথ্যগুলো, যে 10খানা তথ্য তোমাকে দেওয়া হয়েছিল, সেই 10খানা তথ্যর সঙ্গে এই 20-র কী সম্পর্ক সেটা আমরা একটু বুঝব। তাহলে কি বললাম, এই যে 10খানা তথ্য, অর্থাৎ প্রতিদিনের যে টিফিন খরচটা তোমাকে দেওয়া হতো, তার সঙ্গে এই যে 20 যেটা বেরোলো তার কি সম্পর্ক সেটা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, সম্পর্কটা বোঝাতে গেলে আমাকে তথ্যগুলো বোর্ডে লিখতে হবে। কীভাবে লিখব না, এই যে দৈনিক যে টিফিন খরচগুলো এখানে আছে সেগুলোকে তুমি ছোট থেকে বড় সাজিয়ে দাও। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বক্রমে, তাই তো, এটাকে বলা হয় ঊর্ধ্বক্রমে। তাহলে ঊর্ধ্বক্রমে তথ্যগুলোকে সাজিয়ে দাও। ঠিক আছে, ঊর্ধ্বক্রমে সাজাও, সাজিয়ে দেখো কী আসে। দেখো, প্রথমে সাজাতে গেলে 12 আগে আসছে, এ 12 হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছি 15, 16, তারপর দেখতে পাচ্ছি 18, 19, তারপর দেখতে পাচ্ছি 21, তারপর এদিকে 24 আছে, 25 আছে, 22 আছে, 22 আছে, 24 আছে, 25 আছে, আর 28 আছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে ছোটো থেকে বড় সাজিয়ে দিয়েছি, তাই তো। এবার ছোটো থেকে যখন তুমি বড় সাজাচ্ছ, যে 10টা তথ্য তুমি পেয়েছো তার ঠিক মাঝামাঝি কে আছে দেখো তো। তাহলে প্রথম যদি মাঝামাঝি বলো, দেখো মাঝামাঝি আছে মনে হয় এইটা হলো মাঝামাঝি। এর মাঝে দুটো সংখ্যা আছে, এপারে 4টে ওপারে 4টে, মাঝখানে দুটো সংখ্যা আছে, তাই তো।
দেখো এই যে রেজাল্টটা বেরিয়েছে 20, সেটা দেখো ঠিক এই দুটো সংখ্যার মাঝের সংখ্যা। এইটা হলো মেন জিনিস বোঝার, যে যে তথ্যটা আমি বের করলাম গড়, সেটা যে তথ্যগুলো দেওয়া ছিল তাকে যদি তুমি সাজিয়ে দাও, তার ঠিক মিডিল পোর্শানে তুমি ওই তথ্যটা পাচ্ছ। যেহেতু এই তথ্যটা মিডিল পোর্শনে পাওয়া যায়, সেই জন্য এই যে অবস্থান, এটাকে বলা হয় কেন্দ্রীয় অবস্থান। এবং যেহেতু এই অবস্থানটা কেন্দ্রীয় অবস্থানের মাঝখানে থাকে, সেই জন্য এই 20কে মধ্যমানও বলে অনেকে। এবার আমরা চলে আসব এই যে জিনিসটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, সেটাকে একটু ডিটেলসে বলার। এবার আমরা কতগুলো নতুন নতুন তথ্য জানতে পারবো, যেগুলোর সংজ্ঞা আমরা লিখে নেব। চলে এলাম যে জিনিসটা আমি বলছিলাম, সেটার আমি লিখেছি কেন্দ্রীয় অবস্থান কী জিনিস। দেখো যে তথ্যগুলো দেওয়া আছে, মানে তথ্যের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে, আমি সাজিয়েছিলাম মনে আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে মাঝের সংখ্যা যদি একটা থাকে তাহলে একটা, অথবা আর যদি দুটো থাকে, আমার আগেরটা নিশ্চয়ই দুটো ছিল, তোমাদের মনে আছে, তোমরা দেখতে পাচ্ছ, দুটোর কাছাকাছি অবস্থানকে, ঠিক ওই জায়গার অবস্থানটাকে কেন্দ্রীয় অবস্থান বলে। কথাটা মানে বোঝা গেছে? তথ্যের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের সংখ্যা বা সংখ্যাগুলোর কাছাকাছি অবস্থানকে কেন্দ্রীয় অবস্থান বলে। এবার আমি চলে যাব নেক্সট সংজ্ঞাতে। এবার আমরা চলে এলাম মধ্যগামিতার মাপক। দেখো আমি লিখতে গিয়ে কালিটা শেষ হয়ে গেছে, ওই জন্য কালিটা চেঞ্জ হয়ে গেছে। প্রদত্ত তথ্যগুলি থেকে এমন কোনো বিশেষ সংখ্যা নির্ণয় করব, মানে যে তথ্যগুলো আমাদের দেওয়া থাকবে, অনেক তথ্য দেওয়া থাকবে আমাদের কাছে, সেই প্রদত্ত তথ্যগুলো থেকে এমন কতগুলো বিশেষ তথ্য আমরা নির্ণয় করব, যা সম্পূর্ণ তথ্যের প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ যে সংখ্যা দিয়ে বাকি সংখ্যাগুলোকে বোঝা যাবে এবং কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি থাকবে, তাদেরকে মধ্যগামিতার মাপক বলা হয়। তাদেরকে মধ্যগামিতার মাপক বলা হয়। তো আমি কি মধ্যগামিতার মাপক আর একটা জিনিস, ওটা একটু জেনে নিতে হবে তোমাদেরকে। কি বললাম না, যে তথ্যগুলো ধরো 10 দিনের টিফিন খরচা হোক বা 1 মাসের টিফিন খরচ হোক, যে তথ্যগুলো দেওয়া থাকবে, সেই তথ্যগুলো থেকে এমন একটা সংখ্যা তোমরা নির্ণয় করবে, যে সংখ্যাগুলো সম্পূর্ণ তথ্যের প্রতিনিধিত্ব করবে এবং তথ্যগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে দিলে যে কেন্দ্রীয় অবস্থানটা তৈরি হয়, সেই কেন্দ্রীয় অবস্থানের মধ্যে বা কাছাকাছি থাকবে, তাদেরকে মধ্যগামিতার মাপক বলা হয়। আর মধ্যগামিতার মাপক 3টি, একটা হলো তোমার গড়, যার ইংলিশ হলো তোমার মিন, একটা হলো মধ্যমা, যার ইংলিশ হলো তোমার মিডিয়ান, আর একটা হলো সংখ্যাগুরু মান বা মড। তাহলে মিন, মিডিয়ান, মড, গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, এই 3টে জিনিসকে বলা হয় মধ্যগামিতার মাপক। কেন বলা হয় না, এই 3টে জিনিস এমন কতগুলো সংখ্যা তোমাকে দেবে, যে সংখ্যাগুলো তো প্রদত্ত তথ্যগুলোকে রিপ্রেজেন্ট করবে। মানে এই 3টে তথ্য হলো, তোমাকে ধরো 10-20টার সংখ্যা দেওয়া আছে, তো সেই 20টার সংখ্যার মধ্যে এমন একটা সংখ্যা যা বাকি 20টা সংখ্যাকে তারা রিপ্রেজেন্ট করবে এবং সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে দিলে, এই যে বলেছে যে কেন্দ্রীয় অবস্থান, ছোট থেকে বড় সাজিয়ে দিলে যে কেন্দ্রীয় অবস্থানটা তৈরি হয়, সেই কেন্দ্রীয় অবস্থানে তারা কিন্তু থাকবে। তাহলে মধ্যগামিতার মাপক আমরা জানলাম এবং সেটা 3টি, সেটাও জানলাম, গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। এবার আজকে আমরা গড় নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম ভিডিওতে আমরা আজকে কেবলমাত্র গড় নিয়ে আলোচনা করব, মধ্যমা এবং সংখ্যাগুরু মান পরের ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে এখন আমরা শুরু করব গড়। আচ্ছা, এবার আমরা চলে এলাম গড়। এবার গড় নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? দেখো আমি বলেছি যে গড় বোঝাতে গিয়ে আমি একটা ছোট্ট উদাহরণ নিয়েছি। গড় কথাটা আমাদের কাছে পুরনো, আমরা আগে শুনেছি। 5 দিনের দৈনিক সংসার খরচ আমি লিখেছি। দেখো 160 টাকা, 200 টাকা, 300 টাকা, 140 টাকা, 100 টাকা, সেটাকে যোগ, অর্থাৎ এবার সেটার গড় নির্ণয় করব। দৈনিক গড় খরচ কি করব, মোট খরচকে 5 দিয়ে আমরা ভাগ করব। যেহেতু 5 দিন, তাহলে 5 দিয়ে ভাগ হয়ে যাবে 180 টাকা। এই যে 180 টাকা যেটা বেরোলো দৈনিক গড় খরচ, সেটাকে আমরা
বলবো যে প্রদত্ত তথ্য মানে এই যে তথ্যটা দেওয়া আছে, এই যে তথ্যগুলো দেওয়া আছে প্রদত্ত তথ্যের যৌগিক গড়, কি বলবো আমরা? প্রদত্ত তথ্যের যৌগিক গড়। কি বলবো? যৌগিক গড়। তাহলে আমরা যৌগিক গড় জিনিসটা কি আমরা কিন্তু জানলাম, যে যৌগিক গড় বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি। যৌগিক গড় বলতে আমরা এটাই বুঝবো যে তথ্যগুলোকে যোগ করে সংখ্যা দিয়ে, ওই কতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো যৌগিক গড়। আচ্ছা, এমনি যে গড়, এমনি যে এই যে গড়, এই গড় মানেই যৌগিক গড়। সাধারণত, সেটাও লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখো, সাধারণত গড় বলতে যৌগিক গড়কে বোঝায়। সাধারণত গড় বলতে যৌগিক গড়কেই বোঝায়, এটা ওটা লিখে রাখবে। আচ্ছা, আর একটা জিনিস, এবার আমরা জিনিসটাকে একটু অন্যরকমভাবে ব্যাখ্যা করব। ধরি, এবার লেখো এটা, যে ধরি এক্স চলের এনটি বিভিন্ন মান x1, x2, x3, তাহলে এরকম চলতে শুরু করবে, এক্স এনে গিয়ে শেষ হবে। যেহেতু এনটি বিভিন্ন মান, তাহলে x1, x2, x3 করে xn। তাহলে যৌগিক গড় অবশ্য লিখতে হতো, তাহলে এক্স চলের যৌগিক গড় বা যৌগিক গড়, যৌগিক গড়কে আমরা এক্স বার দ্বারা, আচ্ছা এটা একটু সরিয়ে দিই, তাহলে এক্স চলের যৌগিক গড় যেটা এক্স বার দ্বারা চিহ্নিত করা হয়, এক্স বার সমান কী করব, উপরে সমস্ত তথ্যগুলোকে যোগ করব, দিয়ে এন দিয়ে ভাগ করব। এই হলো এক্স বারের নিয়ম। তাহলে এই যে বললাম না এক্স বার, সেটাকে আমি পাশে লিখে দিচ্ছি, এটাকে হ্যাঁ পড়বে এক্স বার। যাই হোক, তাহলে এই তথ্যটা আমরা জানলাম যে যোগ করে এন দিয়ে ভাগ করলে আমরা এক্স বার পাই, আর এক্স বার মানে এক্স চলের যৌগিক গড়। এক্স বার মানে এক্স বার মানে এক্স চলের যৌগিক গড়। সেটা কী হয়, এক্স বারের মানটা কীভাবে পাবো না, তথ্যগুলোকে যোগ দিয়ে এন দিয়ে ভাগ, যেটা আমরা অঙ্কে বোঝাচ্ছিলাম একটু আগে, যে তথ্যগুলোকে যোগ দিয়ে 5 দিয়ে ভাগ, সেটা এন দিয়ে হয়েছে। এটাকে সংক্ষেপে লেখা যায়, দেখো সংক্ষেপে আমি লিখছি, এই চিহ্নটার নাম ক্যাপিটাল সিগমা, এক্স আই 1 to n, আর নিচে এন থাকবে, এটাকে এইভাবে লেখা যায়। এবার আমি বলি ব্যাপারটা অ্যাকচুয়ালি কীভাবে কেন লিখলাম, কারণ দেখো এই যে তথ্যগুলোকে যোগ করেছি, এখানে তো এন সংখ্যক তথ্য আছে, অনেকগুলোকে যোগ আকারে লিখতে হয়েছে, তো এত বড় যোগ আকারে লিখতে কিন্তু সময় লাগে, সেটাকে সংক্ষেপে আমরা এইভাবে লিখে দেবো। কীভাবে না, এটাকে বলবো সামেশান, পড়বো এইভাবে, সামেশান এক্স আই 1 to n, তাহলে এভাবে পড়বো, সামেশান এক্স আই, তারপরে আই থেমে গিয়ে i 1 to n, তাহলে এটাকে পড়বই হবে যে সামেশান এক্স আই 1 to n বাই এন। এবার এন তো তলায় আছে, সেই জন্য তলায় এন হয়ে গেছে। এই যে সামেশানটা পড়লাম, এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম কিন্তু ক্যাপিটাল সিগমা। এই চিহ্নটার নাম কিন্তু ক্যাপিটাল সিগমা, ঠিক আছে, এটার নাম কিন্তু চিহ্নটার নাম কিন্তু ক্যাপিটাল সিগমা, কিন্তু পড়বেই হবে সামেশান
সামেশানের কথা হলো যোগ। দেখো এগুলো সব যোগ আকারে আছে, তো সেই জন্য সামেশান পড়া হয় আর কি। সামেশান এক্স আই 1 to n, তার মানে কি এইটাকে ভাঙলে তুমি এইটা পাবে। তাহলে সামেশান আই মানে এখানে 1 থেকে শুরু, এই জন্য আইটা 1 থেকে শুরু, এনে শেষ, ওই জন্য উপরে এন দিয়েছি। তাহলে আইটা 1 থেকে শুরু, এনে শেষ, সেই জন্য আই 1 to n xi। ঠিক আছে, তাহলে যৌগিক গড়কে কীভাবে প্রকাশ করে সেটাও আমরা বুঝে নিলাম। এবার আমরা আলোচনা করব যৌগিক গড় নির্ণয়ের পদ্ধতি। যৌগিক গড় বা গড় নির্ণয়ের তিনটি পদ্ধতি। তাহলে যৌগিক গড় বা গড় নির্ণয়ের তিনটি পদ্ধতি। এক হলো তোমার প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি, ইংলিশটা লিখে রাখো, ডাইরেক্ট মেথড। দুই, কল্পিত গড় পদ্ধতি বা বিচ্যুতি। কল্পিত গড়টা অবশ্য পরে, কল্পিত গড় পদ্ধতিও বলে, এর অনেক নাম আছে। কল্পিত গড় পদ্ধতি বা এই ইংলিশটা লিখে নিই, অ্যাসিউম মিন মেথড, বা এটাকে এটাই বলে দেবে সবচেয়ে সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতি, শর্ট মেথড, বা আর একটা নাম আছে বিচ্যুতি পদ্ধতি। সব নাম তোমাদের জানতে হবে। বিচ্যুতি পদ্ধতি, ডেভিয়েশন মেথড। তাহলে সেকেন্ড পদ্ধতির তিনটে নাম, কল্পিত গড় পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি, বিচ্যুতি পদ্ধতি, সব ইংলিশ আছে। এবার 3 নম্বর, তিনটে পদ্ধতি বলেছি, 1 নম্বর হলো, 2 নম্বর হলো, এবার 3 নম্বর। 3 নম্বর হবে তোমার ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতি, স্টেপ ডিভিয়েশন মেথড। স্টেপ ডিভিয়েশন মেথড, ঠিক আছে, স্টেপ ডিভিয়েশন মেথড, ক্রমবিচ্যুতি পদ্ধতি। তাহলে মোট 3টে পদ্ধতি কিন্তু আমরা যেটা লিখলাম সেই পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করব। তাহলে গড় নির্ণয়ের 3টে পদ্ধতি। এবার আমরা একটা করে পদ্ধতি আমরা আলোচনা করব। এবার আমরা প্রথম যে প্রত্যক্ষ পদ্ধতি সেটা কি একটু জেনে নেব, তারপর এরপর অঙ্কে চলে যাব। ধরি এক্স চলের মানগুলি x1 x2 xc ডট করে xn এর পরিসংখ্যা যদি ধরি এক্স চলের মানগুলি, তো এর পরিসংখ্যাগুলি x1 এর জন্য f1, x2 হলো f2, x3 করে
xn হয় হলে x বার সমান অর্থাৎ যৌগিক গড় সমান উপরে কি হবে x1 এর সঙ্গে f1 x2 এর সঙ্গে f2 x3 গুণিতক f3 হতে হতে xn ইন্টু fn এগুলো গুণ হবে আর নিচে সমস্ত এফগুলো যোগ হবে। এটাকে আমরা সংক্ষেপে লিখব, উপরে লিখব সামেশান xi fi আর নিচে লিখব জাস্ট fi i1 to n। অনেকে লেখে অনেকে লেখে না, না লিখলেও চলে। তাহলে এটা হলো এই যে গড় নির্ণয়, এইটা হলো পার্থক্য পদ্ধতি। এই পদ্ধতিতে যখন তুমি গড় নির্ণয় করবে অর্থাৎ উপরে থাকবে সামেশান xi fi আর নিচে থাকবে fi, ভাগ করলে যে গড়টা বেরোবে সেই গড়টা হলো পার্থক্য পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে এটা হলো পার্থক্য পদ্ধতির সূত্র। এবার এর উপর আমরা অঙ্ক করে নেব। এবার আমরা উদাহরণ নিয়েছি, উদাহরণ 1 পার্থক্য পদ্ধতি। এবার বোঝার জন্য একটা উদাহরণ নিয়েছি, বই থেকেই নিয়েছি, বইতেও আছে, আমি সেটা জাস্ট বুঝিয়ে দেব। দেখো লাভের পরিমাণ আছে আর দিন সংখ্যা আছে, মানে 315 টাকা লাভ হয়েছে 2 দিন, 360 টাকা লাভ হয়েছে 5 দিন, 420 টাকা লাভ হয়েছে 5 দিন, 440 টাকা লাভ হয়েছে 2 দিন, 465 টাকা লাভ হয়েছে 3 দিন, এরকম করে তথ্যগুলো দেওয়া আছে। ব্যাপারটা বোঝা গেছে তো? লাভের পরিমাণ মানে 315 টাকা, যেটা উপরে থাকে সেটাকে xi ভাবা হয় আর যেটা নিচে থাকে সেটাকে fi বলা হয়। ধরো 315 টাকা লাভ হয়েছে কদিন? 2 দিন, মানে 315টা 2 দিন লাভ হয়েছে, মানে দুবার রিপিট হয়েছে, সেজন্য নিচে 2 লিখেছি, এটাকে দিন সংখ্যা। এরকম করে তথ্য একটা দেওয়া আছে। তথ্য দিয়ে তার যৌগিক গড় নির্ণয় করতে বলেছে। তো যৌগিক গড় তো 3 রকম পদ্ধতিতে নির্ণয় করা যায়। 3 রকম পদ্ধতির মধ্যে আমরা যেটা যৌগিক গড় নির্ণয় করব সেটা হলো প্রত্যক্ষ পদ্ধতিতে। প্রথম যেটা শিখেছি ডাইরেক্ট মেথড। দেখো এই যে সিঙ্গেল সিঙ্গেল করে ডেটাগুলো দেওয়া আছে, সেই জন্য ওটাকে আনগ্রুপেড ডেটা বলে বা অবিন্যস্ত তথ্য বলে, আনগ্রুপেড। তাহলে গ্রুপের ডেটা নিশ্চয়ই আছে, সেটা একটু পরে শিখব। এই যে আনগ্রুপের ডেটাগুলো দিয়েছে, তুমি কি করবে সেটাকে একটা ছকে লিখবে। প্রথম লিখবে লাভের পরিমাণ, এককটা লিখে দেবে টাকা, আর নিচে লিখবে xi, দাগ টেনে দেবে। আমি যেভাবে করছি তোমরা খাতাতে সেভাবে করবে। তারপর লিখবে দিন সংখ্যা, fi লিখে দেবে। তারপর xi আর fi এর গুণ করতে হয়, ঠিক আছে? তারপরে xi আর fi এর গুণ করতে হয়। এবার এই যে xi গুলো যেগুলো আছে সেগুলো এখানে লিখে ফেলো। 315 একটা দাগ দিয়ে দেবে, 360 দাগ দিয়ে টানবে, 420, 440, 480, 530, 580, পুরো শেষ পর্যন্ত এভাবে লিখবে আর তোমরা দাগ টেনে দেবে। এবার বোর্ড থেকে এই নিচে তথ্যগুলো টুকবে, এটা 2, এটা 5, এটা 5, এটা 2, এটা 3, 4, এই যা সব ঠিকঠাক লিখলাম। 2, 5, 5, 2, 3, 4, 5, তাহলে একটা মিস হয়ে গেল। 315, 360 খুব সাবধানে করতে হয়, 420, 440, 465টা মিস হয়ে গেছে। আমি মুছে দিলাম, কিন্তু তোমাদের তো সুবিধা থাকবে না, অতএব একটু ভেবে চিন্তে করবে, সাবধানে করবে। 440-এর পর 465, 480, 530, 580, এখানে গিয়ে শেষ হচ্ছে। আর এখানে 2, 5, 5, 2, 3, 4, 5, 4 এবার লেখা হলো। এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এটাকে যোগ করতে হবে। দেখো যোগ করে দেখবে এটা তোমার মোট চলে আসবে 30,
অত মোড লিখবে না, ভুল, একদম ভুল, এটাকে সামেশান এফআই লিখবে, মানে এফআইগুলোকে যোগ করেছো, সামেশান এফআই পড়তে হয়, সামেশান এফআই, আর চিহ্নটার নাম কিন্তু ক্যাপিটাল সিগমা, ঠিক আছে। সামেশান এফআই সমান 30। এবার এইবার দেখো এখানে কি বলেছে, এক্সআইয়ের সঙ্গে এফআই গুণ, অর্থাৎ এক্সআইয়ের সঙ্গে এফআই গুণ, তাই তো, তার মানে যে যা লাইনে গুণ, 315 সঙ্গে 2 গুণ, 360-এর সঙ্গে 5 গুণ, 420-র সঙ্গে 5 গুণ, এভাবে গুণ করে মান বসাতে হবে। আমি মানগুলো বসাচ্ছি। এটা আসবে 630, এটা আসবে 1800, এটা আসবে 2100, এটা হবে 880, এটা আসবে 1395, এটা আসবে, এই গুণ করে দেখো, এটার সঙ্গে এটা গুণ করে দেখো 1920, এইটার সঙ্গে এটা গুণ করলে আসবে তোমার 2650, আর লাস্টে দুটো গুণ করলে আসবে 2320। তোমরা গুণ করে দেখে নিতে পারো। এবার তোমাকে এটাও যোগ করতে হবে, তখন সেটা লিখবে যে সামেশান এক্সআই এফআই, এক্সআই এফআই, তারপর সামেশান, সামেশান মানে যোগ, মানে উপরে তথ্যগুলো যোগ করে বসাতে হবে। যোগ করে দেখো কত আসছে, 13,695, এটাই আসবে। তাহলে আমরা এখন কি করছি, গড় নির্ণয় করছি। কি পদ্ধতিতে? প্রত্যক্ষ পদ্ধতিতে, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করছি। এবার আমি কি করব, অতএব নির্ণেয় গড়, যেটা ওরা চেয়েছে, নির্ণেয় গড়, একটা সূত্র লিখব, উপরে থাকবে সামেশান এক্সআই এফআই, আর নিচে থাকবে সামেশান এফআই। এই যে সূত্রটা, এটা হলো প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের ফর্মুলা। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের ফর্মুলা হলো সামেশান, এইটা উপরে যাবে বাই সামেশান এফআই। তাহলে উপরে হবে 13,695, আর নিচে হবে 30। ভাগ করে দেখো, এটা আসবে এটা আসবে। তাহলে নির্ণয়ের গড় কিন্তু তোমার বেরোচ্ছে এত, এটা নির্ণয়ের গড় বেরিয়ে গেল, ঠিক আছে। এই হলো প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়, ঠিক আছে। তাহলে এই পদ্ধতির নাম কি? প্রত্যক্ষ পদ্ধতি। এটা পাশে লিখে রাখলে ভালো হতো, কোথায় লিখি, পাশে এটা লিখে রাখি যে নিচের অবিন্যস্ত তথ্যের যৌগিক গড় নির্ণয় করো প্রত্যক্ষ পদ্ধতিতে। প্রত্যক্ষ পদ্ধতিতে, তাহলে আমার কথাটা দেখা যাচ্ছে না, প্রত্যক্ষ পদ্ধতিতে, ঠিক আছে। এভাবে তোমরা কোশ্চেনও লিখে রাখো যে প্রত্যক্ষ পদ্ধতি, তাহলে মনে থাকবে যে এটা অ্যাকচুয়ালি প্রত্যক্ষ পদ্ধতিতে করলাম। প্রত্যক্ষ পদ্ধতি আনগ্রুপেড ডেটা, প্রত্যক্ষ পদ্ধতি, আর এদিকে অবিন্যস্ত তথ্যের উপর একটা অঙ্ক আমরা করলাম। দেখো অ্যান্সারও পেয়ে গেলাম, নির্ণয় গড় বা যৌগিক গড় 556.50, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে যাব উদাহরণ 2-এ। দ্বিতীয় উদাহরণে চলে এলাম। দেখো দ্বিতীয় উদাহরণ যেটা আছে, যে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের গ্রুপওয়েট তথ্যের গড় নির্ণয় করো। গ্রুপওয়েট কেন বলা হচ্ছে, দেখো এখানে গ্রুপ গ্রুপ করে দেওয়া হয়েছে, 300 থেকে 350, তার মানে 300 থেকে 350 টাকা লাভ হয়েছে এরকম দিন সংখ্যা 2, ঠিক আছে। 300 থেকে 350 টাকার মধ্যে লাভ হয়েছে এমন দিন সংখ্যা 2। 350 থেকে 400 টাকার মধ্যে লাভ হয়েছে এরকম দিন সংখ্যা 5। 400 থেকে 450-এর মধ্যে লাভ হয়েছে 7। এরকম করে তথ্যগুলো গ্রুপেড, যেটা আগের তথ্য যেটা আনগ্রুপেড অবস্থা ছিল, এবার সেটাকে গ্রুপেড করে দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, এবার আমরা গ্রুপের আনগ্রুপেডটা 9-এ তোমরা ভালো মতোই শিখেছো। এবার আমরা কি করব, যে এই তথ্যের উপর গড় নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে অঙ্কগুলো কীভাবে লিখব, সে একই রকমভাবে লিখব। লাভের পরিমাণ, লাভের পরিমাণ এককটা লিখব টাকায়, এটা হলো তোমার এক্সআই। এবার এরকম করে ডাক টানবো, যখন অঙ্ক করবো এবারে এটা কোশ্চেনে দেওয়া থাকবে, এইভাবে কোশ্চেনে দেওয়া থাকবে, যখন অঙ্ক করবো এরকম নিচে ডাক টানবো। তারপরে হবে তোমার
দিন সংখ্যা, যেটা হবে তোমার এফআই দ্বারা চিহ্নিত করা হয়, আর লাস্টেটা প্রত্যক্ষ পদ্ধতির জন্য এটার সঙ্গে এফআই গুণ হয়। আচ্ছা, এখানে তুমি লিখবে যে 300 থেকে 350, সঙ্গে সঙ্গে ডাক টানবে, 350 থেকে 450 করে গ্যাপ, ডাক টানবে, 400 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 550, 550 থেকে 600, এখানে আমাদের শেষ। আচ্ছা, এবার এইগুলো টুকে নাও, 2 5 7 7 5 4, এটাকে যোগ করতে হবে। আচ্ছা, উপরেরটা টেবিলটা আর লাগছে না, এবার নিচে নামিয়ে দিচ্ছি। এটা যোগ করলে এফআই, টোটাল এফআই তো 30, এটাও যোগ করলে তোমার 30ই আসবে। আচ্ছা, এবার এই গুণগুলো করতে হবে। সরি, একটা লাইন আমার ছেড়ে গেছে। আচ্ছা, এখনও কাটাকাটির মতো কিছু সিচুয়েশান হয়নি, 1 মিনিট। আচ্ছা, এবার এটা না একটা ঘর হতো, সেটা হলো শ্রেণী মধ্যকটা বের করতে হবে। শ্রেণী মধ্যক, এটাকে এক্সআই নাম দেওয়া যাবে না, আর এইটাকে এক্সআই নাম দেবো, শ্রেণী মধ্যকটা। এই শ্রেণী মধ্যকটা এর বের করতে হবে। আর লাস্টের ঘরে যেটা হবে, এই 4টে ঘর হয়ে যাবে, তাহলে গ্রুপের ডেটার ক্ষেত্রে একটা ঘর কিন্তু বেড়ে যাচ্ছে। এক্সআই সঙ্গে এফআই গুণ, ঠিক আছে। শ্রেণী মধ্যকটা কি করব না, 300 থেকে 350-এর ঠিক মাঝখানে কে আছে, মানে এই যে শ্রেণীটা 300 থেকে 350, তার যে মধ্যক মানে 325, সেটা হবে। তাহলে এটা হবে 375, এটা হবে 425, এটা হবে 475, 500 থেকে 550-এর মাঝখানে কে থাকে, 525, আর এটা 575। এবার যে গুণটা করব, এক্সআই মানে 325-এর সঙ্গে 2 গুণ, তাহলে 325-এর সঙ্গে 2 গুণ করলে 650, এরকম করে গুণ হবে, ঠিক আছে। তারপরে গুণ করো, 5-এর সঙ্গে 375 গুণ করলে হবে 1875, তারপরে গুণটা হবে 2975, তারপরে গুণ হবে 3325, তারপর গুণ হবে তোমার 2655, 2625 যদিও, আর তারপরে হবে 2300। এবার এটাকে যোগ করতে হবে, মানে সামেশান এক্সআই এফআই। এক্সআই এফআইটা কত পাচ্ছ, যোগ করে দেখো, 13,750 আসছে। এবার তোমাকে গড় নির্ণয় করতে হবে, ঠিক আছে। এবার গড় নির্ণয় করতে হবে, অতএব নির্ণয় গড়, সূত্র হবে উপরে হবে তোমার ওইটা এক্সআই এফআই, আর নিচে হবে এফআই। উপরে হবে 1350, নিচে হবে 30। এটা ভাগ করে কাটাকাটি করলে তোমার 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 5 15, 16 17 25, 3 8 24, 1 9, এরকম করে চলতে থাকবে আর কি। এটা তো যাবে না জানো, এরকম করে চলতে থাকবে। এত এটা প্রায় লিখতে হবে, যেহেতু ভাগ যাচ্ছে না। তাহলে এত পেলাম, তাহলে নির্ণয় গড়টা বেরিয়ে গেল। এবার একক নিয়ে যেটা ব্যাপার, যদি অঙ্কটায় টাকায় থাকে তাহলে এখানে টাকা কিন্তু লিখতে হয়। আগেরবারে আমি লিখিনি, এটা কিন্তু লিখতে হয় টাকা, এত টাকা প্রায়, এখানেও টাকাটা লিখতে হয়, ঠিক আছে। এককটা দিতে হয় যদি একক থাকে। তবে মাধ্যমিকে যখন অঙ্ক পড়ে তখন একক থাকে না, জাস্ট ডেটাগুলো দেওয়া থাকে। আর যদি একক দেওয়া থাকে তাহলে এককটা লিখে দেবে, এত টাকা প্রায়, তাহলে গড়টা বেরিয়ে গেল। তাহলে দেখো, আগের বাড়ির যে গড় উত্তর, এবারের উত্তর নিশ্চয়ই কাছাকাছি গেছে, আগেরটা আমার মনে নেই, কিন্তু কাছাকাছি হওয়ারই কথা। যাই হোক, এবারে হলো গ্রুপের ডেটা। গ্রুপের ডেটা যদি গ্রুপ দিয়ে করা থাকে, মানে 300 থেকে 350, 350 থেকে 400, তখন এই শ্রেণী মধ্যকটা বের করে নিতে হয়, কিন্তু পদ্ধতি একই, যোগ করে যেটা পাবে সেটাকে এটা দিয়ে ভাগ। এটা হলো তোমার, এই পদ্ধতির নাম হলো তোমার প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে কিছুই না, জাস্ট এক্সআই এফআইকে যোগ করবে আর এফআইগুলোকে যোগ করবে, এবার এইটাকে এটা দিয়ে ভাগ।
তো কী বললাম, এক্স আই এফ আই যেগুলো পাবে সেগুলোকে যোগ করবে আর এফ আইটাকে যোগ করবে, এটাকে এটা দিয়ে ভাগ করাটাই হলো প্রত্যক্ষ পদ্ধতি। এই পদ্ধতিটা হলো সবথেকে সহজ, কিন্তু সবথেকে বেশি টাইম লাগে আর বেশি কঠিন। আমরা এবার নেক্সট পদ্ধতি যেটা সেটা নিয়ে আলোচনা করব। এবার দ্বিতীয় পদ্ধতি আমরা আলোচনা করব। দ্বিতীয় পদ্ধতির নাম কল্পিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতি, তাই তো? কল্পিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের পদ্ধতিকে আরও সহজ করার জন্য শ্রেণীমধ্যকগুলির মাঝের মানকে এ ধরে নেওয়া হয়। এটা একটা পদ্ধতি, আমি জাস্ট ছোট্ট করে লিখেছি, অঙ্ক করে ব্যাপারটাকে আরও ডিটেলসে আমরা আলোচনা করব, অবশ্যই আলোচনা করব। তো কি বলা হলো না, এই পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের পদ্ধতিকে আরও সহজ করার জন্য শ্রেণীমধ্যকগুলো যেগুলো আমরা বের করেছিলাম আগের অঙ্কে দেখেছো তোমরা, শ্রেণীমধ্যকগুলির মাঝের মানকে এ ধরে নেওয়া হয় এবং এ থেকে বাকি মানগুলোকে বিয়োগ করে পাওয়া মানকে ব্যবহার করা হয়। এবং এক্ষেত্রে সূত্রটা হবে এটা, এক্ষেত্রে এক্স বার সমান এ প্লাস সামেশান ডিআইএফআই বাই এফআই, যেখানে এটাকে বলা হয় কল্পিত গড়, ডিটাকে বলা হয় বিচ্যুতি, আর ডিআই মানে এক্স আই মাইনাস এ। এবার আমরা অঙ্ক করে ব্যাপারটাকে আরও ভালো করে বুঝে নেব। এবার আমরা কল্পিত গড় পদ্ধতিটা একটা উদাহরণের মাধ্যমে ভালো করে বুঝে নেব। দেখো, একই উদাহরণ রেখেছি, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, একই উদাহরণ রেখেছি। তো এই উদাহরণের উপর আমরা কল্পিত গড় পদ্ধতি অ্যাপ্লাই করে গড় নির্ণয় করব। তার জন্য কি করব, আমার এখান থেকে অ্যান্সারটা তাহলে শুরু হচ্ছে। তাহলে প্রথমে আমি যেমন আগের অঙ্কটা যেমন করেছিলাম, এটা হলো তোমার লাভের পরিমাণ এটা লিখব, তারপর দাগ দেব, তারপর হবে দিন সংখ্যা, ঠিক আছে, দিন সংখ্যাটাকে এফআই নাম দিয়েছিলাম। আচ্ছা, তারপর শ্রেণী মধ্যক ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে, তারপর আমরা শ্রেণী মধ্যক লিখেছিলাম। এবার শ্রেণী মধ্যকের পরে একটা জিনিস আসবে, যেটা ডিআই সমান এক্স আই মাইনাস এই একটা নতুন ঘর তৈরি হবে এই পদ্ধতির জন্য, আর এই ডিআই যেটা বেরোবে তার সঙ্গে এফআইটা গুণ হবে, ঠিক আছে? তাহলে এই হলো পুরো ব্যাপারটা। দেখো, তাহলে ছকটা এটা হবে এই পদ্ধতিতে। সব পদ্ধতির ছক সংখ্যা একই হয় না, এই পদ্ধতিতে এই ঘরটা বাড়বে, এই ডিআই সমান এক্স আই মাইনাস এই ঘরটা বাড়বে। ওকে, এবার আমরা লাভের পরিমাণগুলো লিখব। দেখো, 300 থেকে 350, আগের যে অঙ্কটা আমরা নিয়েছিলাম, আগের পদ্ধতি যেটা আলোচনা করেছিলাম, সেম উদাহরণের উপর অঙ্কটা আমি করছি। তারপর 350 থেকে তোমার 400, দেখবে সেম অঙ্কের উপর করলে বোঝা যাবে যে এই পদ্ধতিটা আগের পদ্ধতি থেকে সহজ হলো নাকি কঠিন হলো। তাহলে 550 থেকে 600 এটা আমার শেষ, তাই তো? এবার আমি মানগুলো বসাবো, এটা 2, এটা 5, এটা 7 ছিল, এটা 7 ছিল, এটা 5, এটা 4। এবার আমরা শ্রেণী মধ্যক যেমন বের করেছিলাম, এটা 300 আর 350 মাঝখানে 325 আছে, মানে যদি বলে যে 325 কী করে এলো, তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 300 আর 350কে যোগ করে 2 দিয়ে ভাগ। আর যদি সহজে ভাবো, তাহলে এটা 300, এটা 350, ঠিক মাঝখানে 325 আছে, আর এটা 375 আছে, 425 আছে, 475 আছে, 525, 575। এবার যেটা ঘটনা, এবার থেকে ব্যাপারটা নতুন কল্পিত গড়ের জন্য। এতক্ষণ যেটা করলাম সেটা আগের পদ্ধতিতে এই লাইনটা ছিল। কল্পিত গড়ে কি বলছে, যে আমি ওখানে লিখেছিলাম ওটা মুছে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, যে বলেছিলাম যে এই যে শ্রেণী মধ্যকের মাঝামাঝি একটা মান নিতে বলেছিলাম। দেখো, শ্রেণী মধ্যক এখান থেকে শুরু, মাঝামাঝি মান বলতে এই দুটো মানকে মাঝামাঝি মান বোঝাচ্ছে। যদি এটা বিজোড় সংখ্যা থাকতো, মানে আর একটা মান থাকতো, তাহলে একটাই মান মাঝে হতো। যেহেতু এখানে জোড় সংখ্যা, সেজন্য মাঝের এই দুটোকে মাঝের মান ধরে নেওয়া হয়, ঠিক আছে, মাঝের মান ধরা হয়। তবে যখন দুটো মান থাকবে, উপরের মানটাকে তোমরা এ ধরে নেবে। আমি ওই সংজ্ঞাটা লিখেছিলাম যখন ব্যাখ্যা করেছিলাম, যে বলেছিলাম যে শ্রেণী মধ্যকের মাঝের মানকে এ ধরে নেওয়া হয়। এই একে কী বলে বলো তো? একে বলা হয় কল্পিত গড়। তার মানে 425কে আমি কল্পিত গড় ধরছি, অরিজিনাল গড় কিন্তু এটা নয়, কল্পিত গড় ধরছি। এবার এটাকে কাজে লাগিয়ে আমরা অরিজিনাল যে গড়টা সেটা
নির্ণয় করতে পারবো। তাহলে এ ধরলাম। এবার দেখো তাহলে এখানে ডিআই সমান এক্সআই মাইনাস এর মান 425 বসিয়ে দেবে, যে মানটা পেয়েছে সেটা এখানে বসিয়ে দেবে। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হলো এটা হলো D1 ঘর, এটা D2 ঘর, এটা D3 ঘর। তাহলে D1 সমান কী হবে? x1 মাইনাস 425, অর্থাৎ x1 মানে কত? 325 থেকে 425 বিয়োগ। তাহলে ব্যাপারটা কী বোঝা গেল? xi মাইনাস 425, তো xi মানে এইটা 325, তাহলে 325 মাইনাস 425, তার মানে এই যে 425টাকে তুমি এ ধরেছো, প্রত্যেকটা থেকে এই 425টা বিয়োগ করতে হবে। তাহলে 325 থেকে 425 বিয়োগ করলে মাইনাস 100 হয়, 375 থেকে 425 বাদ দিলে মাইনাস 50 হয়, 425 থেকে 425 বাদ দিলে 0 হয়, 475 থেকে 425 দেখো হচ্ছে প্রত্যেকটা থেকে 425 বিয়োগ যাবে, তাহলে এটা 25 হয়, সরি এটা 50 হয়, এটা 100 হয়, আর এটা 150 হয়। এবার কি করবে? ডিআই যেটা বেরোলো তার সঙ্গে এফআইটা গুণ করবে, মানে এইটার সঙ্গে এইটা, তাহলে মাইনাস 200, এইটা মাইনাস 250, এটা 0 হবে, এটা হবে 35। দেখো গুণগুলো সহজে হয়ে যাচ্ছে, এটাই হলো সুবিধা। আর এটা হবে 45 60 মানে 600। ঠিক আছে, এবার আমি কি করব, যে এই পদ্ধতিতে যেটা করব সেটা আমরা এই দুটোকে যোগ করব, যেটা নিয়ম। তার এটা হলো সামেশান এফআই, এটা তোমার তো 30ই বেরোবে, এটা আমরা জানি। আর লাস্টে যেটা সামেশান ডিআইএফআই, দেখো ডিআইএফআই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ডিআইএফআই আমার উপরটা নিচে নামিয়ে দিই। ডিআইএফআই মানে এগুলোকে যোগ করব, ঠিক আছে? ডিআইএফআই মানে আমি যোগ করছি। দেখো এই যে যোগ যখন করবে, দেখো ব্যাপারটা করে ব্যালেন্স করে যোগ করা শিখতে হবে। দেখো মাইনাস 200 250 মানে 450, 450 মানে 500কে ব্যালেন্স করলে 50 হয়, তাহলে 50 আর 350 মানে 400, 400 আর 600 যোগ করলে 1000। দেখো আমি সহজে যোগ করে ফেললাম। এইটা হলো তোমার সুবিধা, যোগের সুবিধা। তাহলে যোগ করার কায়দাটা বুঝতে পেরেছো? মাইনাসগুলোকে প্লাস দিয়ে ব্যালেন্স করে দাও। তাহলে মাইনাস 200 মাইনাস 250 মানে 450, 500 থেকে 450 বাদ দিলে আর 50 পড়ে থাকে, তাহলে সেই 50 350 যোগ হলে 400 হয়, 400 আর 600 যোগ হলে 1000 হয়, মুখোমুখি হয়ে গেল। এবার অতএব এক্স বার সমান, এবার এইভাবে অঙ্কর স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি। অতএব এক্স বার সমান ফর্মুলাটা লিখবে এ প্লাস সামেশান ডিআইএফআই বাই এফআই, এইভাবে শুধু এক্স বার লিখবে, আর কিছু লিখবে না, সংক্ষেপে হয়ে যাবে। এবার এর মান বসিয়ে দাও, এর মান 425, এর মান 425 প্লাস উপরে 1000 বসবে আর নিচে 30 বসবে। দেখো এটা একটা কাটাকাটি করবে, 425 425 থাক প্লাস, ঠিক আছে? এবার 100কে 3 দিয়ে ভাগ করলে 33.33 চলতে থাকবে, জানো এটা প্রায় লিখে দেবে, ঠিক আছে? এবার এটার সঙ্গে এটা যোগ হয়ে যাবে, যোগ হলে কত হয়? 0.33 তো থেকে যাবে, 5 3 8 3 2 5 এত প্রায় হলো। এখানে কোনো একক লিখবে না, কিন্তু অঙ্কে যেহেতু লাভের পরিমাণ, দৈনিক লাভের পরিমাণ জানতে চেয়েছে, অতএব যদি অবশ্য কোশ্চেনে গড় চেয়েছে, অতএব নির্ণয় গড় এখানে লিখবে, নির্ণয় গড় 458.3333 টাকা প্রায়। এখানে কিন্তু এককটা দেবে, যেহেতু এককটা আছে সেই জন্য কিন্তু মনে করে এককটা দেবে, এই এককটা দেবে, না হলে কিন্তু নম্বরটা কাটতে পারে, ঠিক আছে? তাহলে আমরা একই অঙ্ক তাহলে কল্পিত গড় পদ্ধতিতে বের করলাম। আগের বারে উত্তর কত এসেছিলো তোমাদের মনে আছে কি? দেখো এই অঙ্কটা করেছিলাম আগের বারে, তখন মানটা কত এসেছিলো আমি ভুলে গেছি, যেটা হলো প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা করেছিলাম, সম্ভবত 458.33 এসেছিলো, এটাই এসেছিলো, এই মানটাই এসেছিল, সেটা প্রত্যক্ষ পদ্ধতি ছিল। আর এখন কল্পিত গড় পদ্ধতিতে দেখো একই উত্তর এসছে, তার মানে অঙ্ক একই থাকলে উত্তরটা একই আসবে, কিন্তু পদ্ধতিটা চেঞ্জ করে দেওয়া হলো। এবার তোমার মনে হতে পারে যে আগের পদ্ধতি হয়তো বেটার ছিল এর থেকে, কিন্তু না,
যখন মানের এই মানগুলো যখন যে প্রদত্ত মানগুলো যখন বাড়তে থাকবে, যখন প্রচুর বড় বড় মান হবে, তখন আগের পদ্ধতিতে গুণগুলো করতে অনেক সময় লেগে যাবে। ক্যালকুলেটর তো ব্যবহার এখানে করা যায় না। অতএব এই পদ্ধতিটা অনেকটা ইজি হয়ে গেল, মুখে মুখে আমি যোগ করতে পারলাম, ওখানে যোগ করতে তোমার অনেকটা সময় লেগে যাবে। ঠিক আছে, এই জন্য আগের পদ্ধতি থেকে এই পদ্ধতি অনেকটা বেটার। আচ্ছা, এবার পরের যে পদ্ধতি 3 নম্বর পদ্ধতিটা আমরা আলোচনা করব, এই পদ্ধতিতে গড় নির্ণয়ের ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। এক্স বার সমান যেটা হয় এ প্লাস সামেশান ইউআই এফ আই বাই সামেশান এফ আই ইন্টু এইচ, এইটা ফর্মুলা। এবার কোনটা কী জিনিস একটু আমরা জেনে নেব। এটা হলো ফর্মুলা এই পদ্ধতিতে, ক্রমবিচ্ছুরিত পদ্ধতিতে গড় নির্ণয়ের ফর্মুলা হলো এইটা। এবার এটা তো কল্পিত গড়, যেখানে এ কল্পিত গড়। আচ্ছা, ইউআই সমান ডিআই বাই এইচ। ডিআইটা তোমার নিশ্চয়ই মনে আছে, যদি ব্যাখ্যা করতে হয় ডিআই মানে তো তুমি জানো এক্স আই মাইনাস এ বাই এইচ। আচ্ছা, আর এইচটা কি? এইচটা হলো শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এই হলো তোমার ব্যাখ্যা। এবার অঙ্ক করে ব্যাপারটাকে বুঝে নিতে হবে সূত্রটাকে। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতি আরও একটু ব্যাপারটা কঠিন, কিন্তু অনেক বড় বড় অঙ্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করলে সহজে উত্তরটা বেরিয়ে আসবে। কিন্তু পরীক্ষায় অনেক সময় পদ্ধতি উল্লেখ করে দেয়, যে পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলবে তোমাকে সেই পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। আর যদি না পদ্ধতি উল্লেখ করে, তখন তুমি যে কোনো পদ্ধতি খুশি তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবার আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নেব। আচ্ছা, এবার একটা উদাহরণ নিয়ে নিলাম। ঠিক আছে, দেখো কোশ্চেনটা কিন্তু নেইনি, ওই একই কোশ্চেনের উপর করছি তো, ওই জন্য কোশ্চেনটা লিখিনি, একদম টেবিল করলে যেটা দাঁড়াবে আমি সেটা লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমরা কিন্তু গড় নির্ণয় করতে চলেছি। ওকে, আমি প্রথম যে দুটো ঘর হয় সেটা একই করে দিয়েছি। এবার আমি কি করেছি দেখো, প্রথমে যেটা করেছি শ্রেণী মধ্যক, এটা আমাদের জানা। আচ্ছা, ডিআই এটা আমাদের জানা। তাহলে আরও একটা ঘর বাড়লো, সেটা হলো ইউআই এর ঘর। তাহলে যত পদ্ধতি বাড়ছে একটা করে ঘর কিন্তু বাড়ছে। খেয়াল করছো নিশ্চয়ই তোমরা? আগে প্রথমবার এই পর্যন্ত ছিল আর লাস্টে এটা ছিল, সেকেন্ড পদ্ধতিতে এইটার পর এইটা এলো আর লাস্টে এটা ছিল, এবার লাস্ট পদ্ধতিতে এটাও আসবে এবং এটা তো থাকবেই। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই হলো তোমার লাস্ট পদ্ধতি নিয়ে আলোচনা, এবং এইটাই আমাদের শেষ পদ্ধতি। তো পদ্ধতি আলোচনা করার আগে আর অঙ্কটা আমি টুকিনি, আরও সময় লেগে যাবে বলে আমি জাস্ট অঙ্কটা করবো এবার। ওকে, আচ্ছা এবার আমি যেটা বলছি সেটা হলো শ্রেণীমধ্যক তো জানো কীভাবে বের করেছিলাম। এটা হবে 325, এটা 375, 425, 475, 525, 575, এটা তো জেনে গেছো। আচ্ছা, এটার মাঝখানে যেটা এটাকে এ ধরা হয়েছিল, তাহলে আমি এখানে ডিআই সমান পাচ্ছি যে এক্স আই মাইনাস 425। এটা বিয়োগ করে কত হয়েছিল মনে আছে? এটা হলো তোমার মাইনাস 100 হয়েছিল, মাইনাস 50, এটা 0, এটা 50, 100 আর এটা 150, এটা এসেছিলো। এটা তোমাদের নিশ্চয়ই মনে পড়েছে। আচ্ছা, এবার যেটা আমি বলবো সেটা হলো দেখো এইটা কি আছে, ইউআই সমান ডিআই বাই এইচ। এইচ হলো শ্রেণী দৈর্ঘ্য। দেখো এটা শ্রেণী দৈর্ঘ্য কত? 50, এরও 50, সবার 50। তাহলে ডিআই সমান ইউআই সমান ডিআই বাই 50। এই তো দুটো আমি লিখলাম, এটা না লিখেও অঙ্ক করে দেওয়া যায়। আমি জাস্ট লিখেছি প্রথম বলে, পরের বার থেকে হয়তো এটাও লিখবো না, যে এইচের মান 50 বসিয়ে দিলাম। অনেকে না বসিয়ে অঙ্ক করে দেয়। তাহলে এই যে মানগুলো বেরোলো ডিআইগুলো, এই যে ডিআইগুলো বেরোলো, প্রত্যেককে 50 দিয়ে ভাগ। তাহলে মাইনাস 100কে 50 দিয়ে ভাগ করলে -2, 50কে 50 দিয়ে ভাগ করলে -1, 0কে ভাগ করলে 0, 50কে 50 দিয়ে ভাগ করলে 1, এটা 2 আর এটা 3। তাহলে দেখো মানগুলো কত ছোট ছোট মান হয়ে গেল।
যত মানকে তুমি ছোট করবে তত তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এবার দেখো গুণ করতে বলেছে, তুমি গুণটা করো। গুণটা হবে ইউআই এর সঙ্গে এফআই। ইউআই মানে এই ঘরটা, আর এফআই মানে এটা এফআই লেখা হয়নি, এফআই এটা এফআই ঘর। তাহলে এই -2 আর 2 গুণ করলে -4, -1 আর 5 গুণ করলে -5, এটা 0, 7 একে 7, 5 2 10, 4 3 12। দেখো যোগ করাটা কত ইজি হয়ে গেল। যত তুমি ভালো পদ্ধতি ব্যবহার করবে, ওই একই অঙ্ক, কিন্তু অঙ্ক তো আমি চেঞ্জ করিনি, একই অঙ্ক। দেখো ডেটাগুলো কত ছোট ছোট হয়ে গেল। এবার যোগ করো, 5 4 এটা 9 আছে, তাহলে এটা 9 আর 10 মানে 1, 7 একে 8, 12 8 20, তাহলে এটা 20 হয়ে গেল। দেখো কত সহজে হয়ে গেল। আর এটা তো আমরা জানি এটা যোগ করতে হয়, এটা হয় তোমার 30, এটা আমরা জানি। অতএব এক্স বার সমান, অতএব এবার আমরা এক্স বার সমান, দেখো এই পদ্ধতির যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা তোমাদের নিশ্চয়ই মনে পড়েছে। এক্স বার সমান এ প্লাস, আর উপরে হবে সামেশান ইউআই এফআই, নিচে হবে এফআই ইন্টু এইচ। আচ্ছা এর মান কত? 425, সেটা লিখলাম। আচ্ছা এটার মান হলো এটা 20, আর নিচে হবে কত? 30, আর এইচ হবে তোমার, এইচের মান মানে শ্রেণী দৈর্ঘ্য 50, এই তো 50 বের করেছিলাম একটু আগে। বাইরে দেখো 500 থেকে 550 মানে শ্রেণী দৈর্ঘ্য 50। তো 0 0 কেটে গেল, 425 এটা ফ্রেশ রাখবে, এটার সঙ্গে কিছু মেশাবে না। এটা 50 2 100, আর নিচে দেখো 3, তাহলে 425, এটা আসবে তোমার 33.33 প্রায়। দেখো অ্যান্সারটা তোমার সেমই আসছে, দেখতে পাচ্ছ কি? এটা তোমার সেমই আসছে, সেম আসারই কথা। যেই পদ্ধতি হোক না কেন অঙ্কর উত্তর তো একই আসবে। 5 3 8, 3 2 5, এত, এটা প্রায়, অবশ্যই প্রায়। এবার লাস্টে লিখে দেবে অতএব নির্ণেয় গড় 458.33 টাকা, আর লাস্টে একটা প্রায়। তাহলে এটা হলো তোমার অ্যান্সার। লাস্টে অ্যান্সার লেখার সময় তোমরা কিন্তু অবশ্যই এককটা দিতে ভুলবে না, ঠিক আছে? ওটার জন্য নম্বর থাকে। ওকে, তাহলে দেখো একই অঙ্ক আমি 3টে পদ্ধতিতে করেছি। প্রথম প্রত্যক্ষ পদ্ধতিতে করেছি, তারপর বিচ্যুতি পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতি, ওটাতে যা অ্যান্সার এসছে, প্রত্যক্ষ পদ্ধতি যা অ্যান্সার এসছে, লাস্টে ক্রমবিচ্যুতি পদ্ধতিতেও তোমার কিন্তু সেম অ্যান্সার এসছে। দেখো সেম অ্যান্সার এসছে একদম, ঠিক আছে? সেম অ্যান্সার এসছে। তাহলে পদ্ধতি যাই হোক না কেন একই অঙ্কের উপর একই উত্তর হয়, কিন্তু এবার সহজ কঠিন। দেখো লাস্টেটা, আমার মতে লাস্টেটা আরও সহজ হয়ে গেছে, ক্যালকুলেশন একদম হাতে হাতে হচ্ছে। তোমাদের তো ক্যালকুলেটারে ইউজ নেই, অতএব মুখে মুখে ক্যালকুলেশন যেটা হবে সেটাই ভালো অঙ্ক তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে 3টে পদ্ধতি আমাদের আলাদা আলাদা করে মনে রাখতে হবে। ওকে, তাহলে প্রত্যেকটা পদ্ধতি আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এবার তোমাদের বইয়ের অঙ্কগুলো করে ফেলতে হবে। ওকে ভাই।